আজকের যে চ্যাপ্টার শুরু হবে সেটা হচ্ছে কি কঠিন তরল পদার্থের প্রসারণ। ক্লাস 10-এ পড়ে নিয়েছিস এই চ্যাপ্টারটা? পড়িসনি? ভালো করেছিস। কঠিন তরল পদার্থের প্রসারণ চ্যাপ্টার ক্লাস 10-এ পড়িসনি? বল ক্লাস। তাপ প্রয়োগ করলে কঠিন বা তরল পদার্থের কি হয়? প্রসারণ হয়। ব্যাস, চ্যাপ্টার শেষ। হ্যাঁ, হয়েছে। কথা হলো যে কোনো পদার্থকে তাপ প্রয়োগ করলে কি হয় যদি বলি, কোনো পদার্থের ধরো কতগুলো অণু আছে বা ওর কণা আছে, এদের মধ্যে কি হচ্ছে, আকর্ষণ বল একটা কাজ করছে যেটা এদেরকে ধরে রেখেছে, তাই না? আমি যদি বলি কঠিন পদার্থের কণাগুলির মধ্যে আকর্ষণ বল অনেক বেশি, তরল পদার্থের কণাগুলির মধ্যে আকর্ষণ বল একটু কম, গ্যাসের মধ্যে নেই প্রায়, মানে গ্যাসের কণাগুলো একদম মুক্তভাবে কি করে, মুক্তভাবে গতিশীল অবস্থায় থাকে। তো এই কারণে কঠিন পদার্থের কি থাকে, নির্দিষ্ট আকার থাকে, আয়তন থাকে। তাহলে কঠিন পদার্থের কি থাকে, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন থাকে, নির্দিষ্ট আকার এবং আয়তন আয়তন থাকে। তরল পদার্থের কি হয়, তরল পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট আয়তন থাকে কিন্তু কোনো আকার নেই, পাত্রের আকার ধারণ করে, পাত্রের আকার ধারণ করে আর কি থাকে না, নির্দিষ্ট আয়তন থাকে, আয়তন নির্দিষ্ট, আয়তনটা নির্দিষ্ট। মানে ধরো 10 মিলিলিটারের তরল আমি বালতিতে রাখি কি বোতলে রাখি, যেখানেই রাখি না কেন 10 মিলিলিটার থাকছে, কিন্তু আকারটা কি হবে, বালতিতে রাখলে বালতির আকার ধারণ করবে, বোতলে রাখলে বোতলের আকার ধারণ করবে, একদম সহজ জিনিস। না, আগে এটা আসি, তরল আর গ্যাস। গ্যাসের ক্ষেত্রে কি হবে, গ্যাসকে আমি যদি কোনো পাত্রে রাখি তাহলে ওই গ্যাসটা কি হবে, সম্পূর্ণ পাত্রের আয়তন দখল করে নেবে। তাহলে গ্যাসের আকারও কিন্তু পাত্রের, তাহলে কি হচ্ছে, গ্যাসের কোনো নির্দিষ্ট আকারও নেই, তাহলে কি হচ্ছে, আকার এবং আয়তন পাত্রের আকার, আকার এবং আয়তন কি হচ্ছে, পাত্রের পাত্রের মানে সমান হবে। পাত্রের সমান বলতে কি, পাত্রের যে আয়তন সেটাই হবে আর আকারটাও তাই হবে। হয়েছে, সহজ ছোট ছোট জিনিস বলা হলো। এবারে কথা হচ্ছে যে তাপ প্রয়োগ করলে কি হবে যদি বলি, ধরো এটা একটা পদার্থ আছে, একে যদি আমি তাপ প্রয়োগ করি তাহলে কি হবে না, এর যে অণু যে বা কণাগুলো, এদের মধ্যে যে একটা বল আছে, অণুগুলো কি করতে থাকবে, কম্পিত হতে থাকবে, ভাইব্রেশন হবে, ফলে কি হবে, এই বন্ধনটা আস্তে আস্তে লুজ হতে থাকবে। কঠিন পদার্থ আস্তে আস্তে কি হবে, দৈর্ঘ্য প্রস্থ এগুলো পরিবর্তন হতে থাকবে। তারপরে কি হবে, একটা সময় এটা গলে যাবে তরল পদার্থ, আবার ওই তরল পদার্থকে যদি উত্তপ্ত করে সেক্ষেত্রে ওর আয়তনের পরিবর্তন হবে, গ্যাস হয়ে গেছে, গ্যাসের যদি আমি উষ্ণতা বাড়াই আরো ওর আয়তন বেড়ে যাবে। তাহলে কথা হচ্ছে যে আমরা প্রসারণ, তাপ প্রয়োগ করলে প্রসারণ কি কি হচ্ছে, দৈর্ঘ্য হতে পারে, ক্ষেত্রফল হতে পারে, আয়তন হতে পারে। কিন্তু কথা হলো যে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন, যদি বলি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কার হওয়া উচিত, কঠিনের, তরলের কোনো দৈর্ঘ্য নেই, দৈর্ঘ্য। তাহলে 3 প্রকার প্রসারণ হতে পারে, একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ, আরেকটা হচ্ছে কি ক্ষেত্র প্রসারণ, আরেকটা হলো কি আয়তন প্রসারণ, আয়তন প্রসারণ। যদি বলি এই তিনটেই কার ক্ষেত্রে দেখা যায়, কঠিনের ক্ষেত্রে হয়েছে। আর এই আয়তন প্রসারণটা কেবলমাত্র তরল আর মানে তরল আর গ্যাসের ক্ষেত্রে কেবল আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখায়, তরল গ্যাস, কারণ কি তরলের কোনো নির্দিষ্ট, তরলের ক্ষেত্র কোথায় হবে বা আয়তন এরকম কিছু হচ্ছে না। হয়েছে। তাহলে কঠিন পদার্থের 3 প্রকার প্রসারণ হচ্ছে, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। আর তরল এবং গ্যাসীয় পদার্থের কেবলমাত্র আয়তন প্রসারণ হবে, কেন কি তরল এবং গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো হচ্ছে কি মানে আকার থাকছে না, সেই কারণে দৈর্ঘ্য বা ক্ষেত্র এগুলো হবে না, কেবল আয়তন হবে। ক্লিয়ার হলো? এবার হেডিং দিবি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক, তারা তাপ প্রয়োগ করলে
এগুলো হচ্ছে। তাহলে হেডিং চলে আসবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক, যাকে আমরা আলফা দিয়ে ডিনোট করি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কেউ জানিস? বল, ক্লাস 10-এ পড়েছিলিস, বল। হুম, একক দৈর্ঘ্যে, একক দৈর্ঘ্যে। দেখ বইতে সংজ্ঞাটা আছে, কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য তার প্রতি একক দৈর্ঘ্যের যে পরিবর্তন হয়, পরের পৃষ্ঠায় আছে, পরের পৃষ্ঠা 136 পৃষ্ঠায়। প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। একদম ইজিলি দেখ, আমি ব্যাখ্যাটা লিখবো। সংজ্ঞাটা বই থেকে, সংজ্ঞাটা বই থেকে পড়ে নেবে। কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক দৈর্ঘ্যের যে পরিবর্তন, ঠিক আছে? আমি এবার ধরছি, দেখ আমি লিখলাম কি, ধরি T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দৈর্ঘ্য সমান L1, T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দৈর্ঘ্য হচ্ছে কত? L2, হয়েছে? বেশ, তাহলে উষ্ণতার পরিবর্তন কত হলো? উষ্ণতার পরিবর্তন সমান T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেড। দৈর্ঘ্যের পরিবর্তন কি হলো? দৈর্ঘ্য পরিবর্তন হলো L2 মাইনাস L1, ঠিক আছে? তাহলে কি বলেছে দেখ সংজ্ঞাটা, এটা হবে কি আলফা। আলফা হবে কি দৈর্ঘ্যের পরিবর্তন L2 মাইনাস L1 একক উষ্ণতায়, মানে উষ্ণতার পরিবর্তনটা দিয়ে ভাগ করতে হবে। আর হচ্ছে কি একক দৈর্ঘ্যে, L1 দৈর্ঘ্যে এতটা পরিবর্তন হয়েছে, তাহলে একক দৈর্ঘ্য কি হবে? L1 নিচে, L1 দৈর্ঘ্যের পরিবর্তন L2 মাইনাস L1, তাহলে একক দৈর্ঘ্য কত হবে এটা? আচ্ছা, এর যদি আমি একক যদি বলি, উপরে দৈর্ঘ্যের পরিবর্তন মানে দৈর্ঘ্যের একক, নিচেও দৈর্ঘ্যের একক, আর নিচে কি আছে? উষ্ণতার একক। তাহলে এর একক কি হবে? ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। আলফা এর একক কি হচ্ছে? ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, বা যদি ফারেনহাইটে বলি ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1, বা যদি কেলভিনে করি তাহলে কেলভিন টু দি পাওয়ার -1। ঠিক হয়েছে? তাহলে আলফার মান আমরা বলে দিয়েছি, ঠিক তো? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা হয়ে গেল। নেক্সট একটা কোশ্চেন করবি, লেখ উদাহরণ 4-এরটাই বলছি। উদাহরণ 4 কি আছে? যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি পেতলের দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে কত? 150 সেমি। 4-এর কোশ্চেন বলছি, হ্যাঁ 4-এর কোশ্চেন। 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পেতলের দৈর্ঘ্য কত? তাহলে T1 কত হচ্ছে? 40 ডিগ্রি। দৈর্ঘ্য L1 কত হচ্ছে? 150 সেমি, 150 সেমি। T2 কত উষ্ণতায়? 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দণ্ডের দৈর্ঘ্য কত হবে? মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দিয়েছে, দণ্ডের দৈর্ঘ্য মানে L2 জিজ্ঞেস করেছে, L2 জিজ্ঞেস করেছে। আর এখানে আলফা বলে দিয়েছে কত? আলফা হচ্ছে কত? 19 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা 18 আছে, 18 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, হয়েছে? আচ্ছা, যখন আলফা বলবে তখন এটা ব্যবহার করা ইজি। দেখ যখন আলফা বলবে তখন L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1, এটা ব্যবহার করা সহজ। যদি কোথাও L2 জিজ্ঞেস করে তাহলে আমি একটা কাজ করছি, এখান থেকে L2 মাইনাস L1 সমান কি হবে? আলফা L1 T2 মাইনাস T1।
এখান থেকে আমি যদি বলি L2 কত হবে, L1টা এই সাইডে চলে আসবে, L1টাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে কত হবে 1 প্লাস আলফা T2 মাইনাস T1, ঠিক তো? তার মানে যখন অন্তিম দৈর্ঘ্য বার করতে বলবো তখন এই ফর্মুলাটা ব্যবহার করা, অন্তিম দৈর্ঘ্য সমান প্রাথমিক দৈর্ঘ্য হোল ইন্টু 1 প্লাস আলফা ইন্টু উষ্ণতার পরিবর্তন। অন্তিম দৈর্ঘ্য সমান কি হচ্ছে, প্রাথমিক দৈর্ঘ্য হোল ইন্টু 1 প্লাস আলফা ইন্টু উষ্ণতার পরিবর্তন। তাহলে মানটা বসিয়ে দিই, প্রাথমিক দৈর্ঘ্য কত 150, 1 প্লাস আলফার মান কত হচ্ছে 18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, আর উষ্ণতার পরিবর্তন কত হবে 100 থেকে 40 বাদ দিলে 60, ক্যালকুলেশন করে যা হয় করে ফেল ক্যালকুলেশনটা। হুম হুম হুম। হয়েছে, যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এলো, উত্তর বেরিয়ে গেছে তো, ক্যালকুলেটারে করবি উত্তর হয়ে গেছে। বা এবারে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেভাবে বলা হলো, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা কি বলি, বিটা, ঠিক আছে? তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হচ্ছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কে আমরা হচ্ছে কি বিটা বলি। বিটা তাহলে কি হবে, অন্তিম ক্ষেত্রফল প্রাথমিক ক্ষেত্রফল, হয়েছে, এরও একক আসবে কত, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার, একই রকম ভাবে হচ্ছে না। আর আয়তন প্রসারণ গুণাঙ্ক কি হবে, আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হবে কত না, V2 মাইনাস V1 T2 মাইনাস T1। সবার একক কি হবে না, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার মাইনাস 1, ফারেনহাইটে নিলে ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার মাইনাস 1, কেলভিনে নিলেও তাই হচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? এখানে কি হচ্ছে, আলফা বিটা গামার প্রত্যেকের একক কি হবে, আলফা বিটা গামার প্রত্যেকের একক কি হবে না, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার মাইনাস 1 বা ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার মাইনাস 1 বা কেলভিন টু দি পাওয়ার মাইনাস 1, সবার একক কিন্তু এটাই হবে, ঠিক আছে? সবার একক এটাই হচ্ছে। একটা প্রশ্ন বলছি, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ডিগ্রি ফারেনহাইট স্কেলে এবং কেলভিন স্কেলে কত হবে, হলো ডিগ্রি ফারেনহাইট স্কেলে এবং কেলভিন স্কেলে কত হবে, পারবি? পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে এবং এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেন্টিগ্রেড স্কেলে দেওয়া আছে, ওটা ফারেনহাইট স্কেলে কত হবে এবং কেলভিন স্কেলে কত হবে। দেখ আমি একটা কথা বলবো, তোদেরকে আমি ফর্মুলা মুখস্থ করতে বলবো না, তুই এমনি লেখ আলফা সমান 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কি ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক তো? ফারেনহাইট স্কেলে করতে বলেছে তো। দেখ এখানে আমরা কি বলছি যে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য, তাই না, প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা তোরা জানতিস যে সেন্টিগ্রেড স্কেলে কি ছিল 0 100, ওইটাই ফারেনহাইট স্কেলে কি ছিল 32 12, আর কেলভিন স্কেলে ওটাই কি ছিল 273 373, ঠিক তো? তাহলে আমি যদি বলি
যে সেন্টিগ্রেড স্কেলের 100 ডিগ্রি পরিবর্তন মানে ফারেনহাইট স্কেলে 180 ডিগ্রির পরিবর্তন। সেন্টিগ্রেড স্কেলে 1 ডিগ্রি মানে কত হবে 180/100, মানে এটা হচ্ছে কত 009/5, 9/5 ডিগ্রি ফারেনহাইট। মানে সোজা আমি এখানটা 1 ডিগ্রি সেন্টিগ্রেডকে এইখানে এটা বসিয়ে দেবো। এটা মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড মানে এত ফারেনহাইট নয়, কিন্তু 1 ডিগ্রি সেন্টিগ্রেডের পরিবর্তন মানে 9/5 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে পরিবর্তন। 1 ডিগ্রি সেন্টিগ্রেডের পরিবর্তন করলে ফারেনহাইট স্কেলের কত পরিবর্তন হবে, এত পরিবর্তন। এগুলো পরিবর্তন, তার মানে এই নয় যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান এত ফারেনহাইট। এটা জলের গলনাঙ্ক, এটা হচ্ছে জলের হিমাঙ্ক, এটা হচ্ছে জলের স্ফুটনাঙ্ক। সেন্টিগ্রেড স্কেলে আমি 100 ভাগ করেছি, ফারেনহাইট স্কেলে আমি 180 ভাগ করেছি। তার মানে কি উষ্ণতাটা তো সেম, জলের হিমাঙ্ক থেকে স্ফুটনাঙ্ক উষ্ণতার রেঞ্জটা তো সেম। সেলসিয়াস স্কেলে আমি 100 ভাগ করেছি, ফারেনহাইট স্কেলে আমি 180 ভাগ করেছি, দুটো সেম সেম হবে না? সেন্টিগ্রেড স্কেলের 100 ঘর সমান ফারেনহাইট স্কেলের 180 ঘর হয়েছে। মানে সেন্টিগ্রেড স্কেলে যদি আমি 100 চেঞ্জ করি, ফারেনহাইট স্কেলে চেঞ্জ হয়ে যাবে 180। ঠিক আছে, বেশ, এখান থেকে তাহলে আমি কি করব, কিচ্ছু না, শুধু 1.6 × 10⁻⁶ ডিভাইডেড বাই, এখানে লিখে দেবো 9/5 ডিগ্রি ফারেনহাইট। ক্যালকুলেশন করলে উপরে চলে যাবে 1.6 × 5 ডিভাইডেড বাই 9 ইন্টু 10⁻⁶ ডিগ্রি ফারেনহাইট (10⁻⁻1) হয়েছে। মানে আমি যদি বলি আলফা ফারেনহাইট স্কেলে কি হচ্ছে না, আলফা সেলসিয়াস স্কেলে যা হয়েছিল তার সঙ্গে 5/9 গুণ হয়ে গেল, হ্যাঁ কিনা? হ্যাঁ, কেলভিন স্কেলে এই মান থাকবে। হ্যাঁ, ঠিক আছে, এটা বুঝতে পারলি কি, সেলসিয়াস স্কেলে যে মানটা এলো তার সঙ্গে 5/9 গুণ হয়ে গেছে, ঠিক না? 5/9 গুণ হয়ে গেছে। শুধু আলফা কেন, বিটাও হতে পারে, গামাও হতে পারে, সবই হবে। মানে আমি লিখতে পারি, যেমন লিখলাম আমি আলফা ফারেনহাইট সমান 5/9 আলফা সেলসিয়াস, একই রকম ভাবে লিখতে পারি বিটা ফারেনহাইট স্কেলে কত হবে 5/9 বিটা সেলসিয়াস, গামা ফারেনহাইট সমান 5/9 গামা সেলসিয়াস, সবই হবে, ঠিক না? এবার আমি যদি বলি কেলভিন স্কেলের ব্যাপার, সেলসিয়াস স্কেলের 100 ডিগ্রির পরিবর্তন সমান ফারেনহাইট স্কেলেরও 100, কেলভিন স্কেলেরও 100 পরিবর্তন। সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি পরিবর্তন মানে ফারেনহাইট কেলভিন স্কেলে কত 1 কেলভিন। তার মানে নিচে এখানে ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, নিচে শুধু কেলভিন হয়ে যাবে, তার মানে সমান সমান থাকবে, 1 হচ্ছে না। তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি আলফা, এখানে এরকম করে লিখছি যে আলফা সি সমান আলফা কি, সেলসিয়াস স্কেলে যা হবে আলফা সি সমান আলফা কি, বিটা সি সমান বিটা কি, আর গামা সি সমান গামা কে। কেলভিন স্কেল সেন্টিগ্রেড স্কেলে সেম। নেক্সট একটা প্রমাণ করব কলন বিদ্যার সাহায্যে, এটা টোকা হয়ে যাক। এই চ্যাপ্টার আজকে কমপ্লিট হয়ে যাবে, সহজ চ্যাপ্টার, ছোট। চ্যাপ্টার মানে চ্যাপ্টার। হয়েছে, নেক্সট হেডিং দে, হেডিং দিবি কলন বিদ্যার সাহায্যে আলফা বিটা গামা এর মধ্যে সম্পর্ক নির্ণয়, কলন বিদ্যার সাহায্যে।
কলন বিদ্যার সাহায্যে আলফা বিটা গামা এর মধ্যে সম্পর্ক নির্ণয় বা সম্পর্ক স্থাপন, এটা দিতে পারে পরীক্ষাতে 3 মার্কস। এটা দিতে পারে পরীক্ষায় 3 মার্কস, ঠিক আছে? হ্যাঁ, এটা 3 মার্কসে দিতে পারে, হয়েছে তো? বুঝতে পেরেছিস? আমরা এইখানটায় ধরে নেব কি একটা ঘনক যার বাহু দৈর্ঘ্য কত এল, এটা হচ্ছে কি, এটা হলো একটা ঘনক। লিখবো ধরি এল দৈর্ঘ্যের একটি ঘনকের এল দৈর্ঘ্যের এল বাহু দৈর্ঘ্যের, ঠিক আছে, এল বাহু দৈর্ঘ্যের একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে কি এস সমান কত হবে এল স্কয়ার, এবং আয়তন সমান আয়তন কি হচ্ছে ভি, আয়তন ভি হচ্ছে কত এল কিউব, আয়তন ভি হচ্ছে কত এল কিউব, হয়েছে? আয়তন ভি হচ্ছে কত এল কিউব। একটা এল দৈর্ঘ্যের ঘনক নিয়েছি, এটা আচ্ছা, এগুলো সব হচ্ছে কি এল বাহু দৈর্ঘ্য এর ঘনক, হলো তো? এবার লিখবো কি যে ধরি এবং এবং আচ্ছা আচ্ছা ধরি একটা কাজ করলে হতো এখানে না, এখানে থিটা উষ্ণতায়, ধরি থিটা উষ্ণতায়, একটু জুড়ে নেই, এখানে ধরি থিটা উষ্ণতায় এল বাহু দৈর্ঘ্যের একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটা হলো তো? এবার লিখবো কি উষ্ণতা বৃদ্ধি করে থিটা থেকে থিটা প্লাস ডি থিটা করা হলে বাহুর দৈর্ঘ্য এল থেকে এল প্লাস ডিএল হয়, ঠিক? মানে প্রথমে ধরো উষ্ণতা থিটা, এখানে আমরা ডেরিভেটিভ করছি না, এই জন্য ডি থিটা নিচ্ছি, মানে ছোট্ট উষ্ণতার পরিবর্তন। তাহলে একটা ঘনক ধরে নিয়েছি, যে ঘনকের কি বলছে যে থিটা উষ্ণতায় বাহুর দৈর্ঘ্য আছে এল, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল এল স্কয়ার এবং আয়তন হচ্ছে কত এল কিউব। এবার বলা হচ্ছে কি উষ্ণতা যদি থিটা থেকে বৃদ্ধি করে থিটা প্লাস ডি থিটা করা হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য কি হবে এল থেকে কি হবে এল প্লাস ডিএল হবে। এখানে বলে আমাকে আলফা কত হবে, আলফা হবে কি উষ্ণতার দৈর্ঘ্যের পরিবর্তন ডিএল বাই উষ্ণতার পরিবর্তন ডি থিটা ইন্টু প্রাথমিক দৈর্ঘ্য মানে 1/L। এটা নিয়ে কোনো সমস্যা আছে কিনা, হয়েছে? আচ্ছা, যদি আমি বলি বিটা কত হবে, বিটা হবে ডিএস বাই ডি থিটা 1/S, এবং গামা কত হবে ডিভি বাই ডি থিটা 1/V। এগুলো কার সমস্যা আছে? একদম না, ক্লিয়ার হয়েছে? এবার আমি কি করব, এখান থেকে এস সমান কি, এস সমান এল স্কয়ার, এস সমান কত ছিল এল স্কয়ার, আমি উভয় পক্ষকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে কি হবে ডিএস ডি থিটা, ডিএস ডি থিটা সমান 2L ডিএল ডি থিটা, 2L ডিএল ডি থিটা, হয়েছে? বেশ, ডিএস ডি থিটা এটা হয়েছে। নেক্সট এবার লিখবো কি এখন বিটা সমান যেটা লেখা ছিল 1/S
এই যে ডিএস ডি থিটা এখানে মানটা বসাবো, 1/s এর জায়গায় বসালাম এল স্কোয়ার, আর ডিএস ডি থিটার জায়গায় বসালাম 2l ডিএল ডি থিটা। একটা এল কেটে যাবে, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 1/l ডিএল ডি থিটা। এইটা মানে কি, এটা মানে আলফা, তার মানে কি হলো বিটা সমান 2 আলফা। তার মানে কি হচ্ছে বিটা সমান 2 আলফা। দেখ কি কি করেছি, দেখ কি করেছি, দেখ বিটা সমান 1/s ডিএস ডি থিটা, এস এর মান কত এল স্কোয়ার, 1/l স্কোয়ার, ডিএস ডি থিটা মানে আমার এসছে এটা, তাহলে বিটা সমান কত হলো 2 আলফা, একবার হয়ে গেল বিটা সমান 2 আলফা। বা আলফা সমান আমি 2 বিটা লিখে দিতে পারি, আলফা সমান বিটা বাই 2 হয়ে গেল। আবার একবার কি করব, ডেরিভেটিভ করব। এই যে দেখ ভি ইজিক্যালস টু কি আছে এল কিউব, আবার একবার ডেরিভেটিভ করব কি ডিভি ডিভি ডি থিটা 3l স্কোয়ার টিএল ডি থিটা হয়েছে। এবার লিখবো কি গামা সমান গামা ইজিক্যালস টু 1/v ডিভি ডি থিটা সমান সমান কি হবে না 1/v মানে হচ্ছে কত এল কিউব, এটা হচ্ছে কত 3l স্কোয়ার ডিএল ডি থিটা। এই কথাটা নয়, কথা নয়, গামা হচ্ছে কত এল কিউব, একটা কেটে গেল তাহলে নিচে একটা এল হবে, তাহলে 3 1/l ডিএল ডি থিটা, কোনটা নিচের লাইনটা, তাহলে কত হচ্ছে 3 আলফা। বেশ বুঝছি না, দেখ 3 আলফা, এখান থেকে হয়ে যাচ্ছে কি গামা সমান 3 আলফা, তাহলে আলফা হচ্ছে কি গামা বাই 3, তাহলে আমি এক কাজ করতে পারি একসঙ্গে লিখতে পারি, এটা 1 নম্বর এটা 2 নম্বর, এখান থেকে আমি লিখে দিচ্ছি আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। এটা হলো কি আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক। টেনে ছিল কিন্তু শুধু সূত্রটা ছিল। আচ্ছা এতটা যতটুকু হলো, কারোর কোনো বুঝতে অসুবিধা হয়েছে? সহজ জিনিস আছে, কারোর বুঝতে অসুবিধা হয়েছে এতক্ষণ যতটুকু হলো? আচ্ছা নেক্সট করছি, হ্যাঁ না অঙ্কটা করছিস? ঠিক আছে কর। 3 নম্বরের কোশ্চেনে 3 নম্বরের কোশ্চেন হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণক। এখানে আয়তন দেওয়া আছে, আয়তনের পরিবর্তন দেওয়া আছে, সেখান থেকে আয়তন প্রসারণ গুণাঙ্ক আসবে মানে গামা আসবে, ঠিক আছে। আর জিজ্ঞেস করেছে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাই না? তাহলে গামা আসবে, গামাকে 3 দিয়ে ভাগ করে দিলে আলফা পাওয়া যাবে। ওখানে উষ্ণতার পরিবর্তন দেওয়া আছে, আয়তনের পরিবর্তন দেওয়া আছে, সেখান থেকে আমরা গামা পাবো, মানে কি আয়তন প্রসারণ গুণাঙ্ক পাবো। গামা পেয়ে গেলে হ্যাঁ সব একটা পেয়ে গেলে সবগুলো করা যাবে, একটা পেয়ে গেলে সবগুলো করা যাবে। আলফা বিটা গামার মধ্যে রেশিও কি হবে বলতে পারবি? আলফা বিটা গামা রেশিও কত হবে, মানে অনুপাত? আলফা বিটা গামা 1:2:3 কি করে হচ্ছে? এইটাকে না তোরা কোনোভাবে এক্স এক্স ধরে নিতে পারিস, কিছু একটা অনুপাত করার জন্য। আলফা সমান শুধু এক্স, বিটা সমান 2x, গামা সমান 3x, অনুপাত করে দে আলফা বিটা গামা কত হবে এক্স অনুপাত 2x অনুপাত 3x 1:2:3, শর্ট কোশ্চেন হিসেবে থাকতে পারে আলফা বিটা গামার অনুপাত। হয়েছে? ক্লিয়ার হয়েছে? বেশ। আচ্ছা নেক্সট লিখবি, হ্যাঁ হ্যাঁ আছে, তাহলে কি হয়েছে, কি হবে কিসেরটা x/2 হতো? বিটা সমান x/2, বিটা বাই 2 সমান x,
বিটা সমান কত হচ্ছে 2x হয়েছে। এবার লিখবি কি উষ্ণতার সহিত ঘনত্বের পরিবর্তন, উষ্ণতার সহিত ঘনত্বের পরিবর্তন। উষ্ণতা উষ্ণতার সহিত ঘনত্বের পরিবর্তন, ঠিক আছে হয়েছে, ক্লিয়ার হয়েছে। উষ্ণতার সঙ্গে ঘনত্বের পরিবর্তন। দেখ আমি যদি বলি কোনো কঠিন পদার্থকে যদি উত্তপ্ত করি তার কি হবে, তার আয়তন বৃদ্ধি হতে পারে। ভর কি হবে, আমরা জানি কি ঘনত্ব সমান ভর বাই আয়তন, ধরো তাহলে কি হবে এম ঠিক থাকে, ভরের কোনো পরিবর্তন হয় না, আয়তন কমে যায় ফলে আয়তন বেড়ে যায় ফলে ঘনত্ব কমে যাবে, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি উষ্ণতা পরিবর্তনে ভর অপরিবর্তিত থাকে কিন্তু আয়তনের পরিবর্তন হয়, তাই না, আয়তনের পরিবর্তন হয়, তাই ঘনত্বেরও পরিবর্তন হয় ঘনত্বেরও পরিবর্তন হয়। উষ্ণতা পরিবর্তনে ভর অপরিবর্তিত থাকে, কারো কিন্তু ভর কিন্তু উষ্ণতা পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হয় না, কেন কি ভর হচ্ছে কি কোনো পদার্থের মধ্যে মোট জড় পদার্থ, সে তো কোথাও যাচ্ছে না, ওখানেই আছে। এবার আমরা কি করব না এম সমান আমি লিখতে পারি কত ভি ইন্টু ডি, হ্যাঁ ভি ইন্টু ডি। আমি দুটো কন্ডিশন ধরে নিলাম যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হচ্ছে কত V1, মানে এরকম লিখতে হবে আর কি, আয়তন V1 আর ঘনত্ব D1, আর T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V2 ঘনত্ব D2, ঠিক না। ভর তো অপরিবর্তিত থাকছে, তাই না, ভর অপরিবর্তিত থাকে তাই আমি কি লিখতে পারি V1 D1 সমান V2 D2, হ্যাঁ কি না, V1 D1 সমান, বা এরকম উল্টো করে লিখি তাহলে সুবিধা হবে, V2 D2 সমান V1 D1। আমার তো চাই D2, অন্তিম ঘনত্ব চাই, তাই না, D2 চাই, তাহলে D2 সমান কত হবে V1 বাই V2 ইন্টু D1, V1 বাই V2 ইন্টু D1। আচ্ছা আমাকে বল D2 কত ছিল, D2 ছিল V2 ছিল প্রাথমিক আয়তন হোল ইন্টু 1 প্লাস গামা ইন্টু উষ্ণতার পরিবর্তন কত T2 মাইনাস T1, ঠিক কিনা বল। অন্তিম আয়তন কি ছিল, প্রাথমিক আয়তন হোল ইন্টু 1 প্লাস আয়তন গুণাঙ্ক ইন্টু উষ্ণতার পরিবর্তন, ঠিক আছে, বসিয়ে দেবো মানটা এখানে এই সাইডটা। আচ্ছা সময় দিচ্ছি টুকেনে, হয়েছে বেশ। এখানে কি হবে D2 সমান V1 ডিভাইডেড বাই V2 এর মান বসাচ্ছি V1 হোল ইন্টু 1 প্লাস গামা T2 মাইনাস T1 ইন্টু D1, ঠিক আছে, V1 কেটে যাচ্ছে D2। আচ্ছা আমি না একটু সুবিধার্থে কি করে নিলাম, উষ্ণতার পরিবর্তনকে আমি T ধরে নিলাম, ঠিক আছে, উষ্ণতার পরিবর্তনকে আমি T ধরে নিলাম, মানে T2 মাইনাস T1টাকে আমি T ধরে নিলাম, ধরে নিলে কি হচ্ছে দেখ D1 হোল ইন্টু 1 প্লাস গামা T, এটা নিচে ছিল, ওপরে উঠলে কি হবে টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা পুরোটা নিচে ছিল, উপরে উঠলে কি হবে টু দি পাওয়ার -1। তোরা মহাকর্ষ চ্যাপ্টারে একটা জিনিস পড়েছিলিস যদি মনে করতে পারিস, যে এইচ উচ্চতায়
এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ ছিল জি ড্যাশ সমান জি 1 + h/r এর হোল স্কোয়ার। বলা হয়েছিল এটা যদি ওপরে ওঠে জি হোল ইন্টু 1 + আচ্ছা না 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 ঠিক আছে -2। এইবারে বলা হয়েছিল যে এইচ যদি খুব ক্ষুদ্র হয় 1 - 2h/r, মানে অ্যাকচুয়ালি কি হয়, পাওয়ারটা -2টা সামনে চলে আসে h/r, এর পরের বারে কি হবে h/r এর স্কোয়ার, কিন্তু ওগুলো হচ্ছে কি ছোট হয়ে যায়, কারণ কি এইচটা অনেক ছোট। হ্যাঁ, তো এইখানে কি হচ্ছে, এইখানে হচ্ছে যে d2 তাহলে কি হবে d1 হোল ইন্টু, তাহলে কি হবে পাওয়ারটা সামনে চলে আসবে 1 - গামা টি, 1 - কি হচ্ছে গামা টি, ব্যাস। কেন এটা করা হলো? হ্যাঁ, এরপরে কি হবে স্কোয়ার হতো, কিন্তু কথা হলো যে গামা অনেক ছোট, 10⁻⁻6 এরকম আসে, তো তার যদি আবার স্কোয়ার করি 10⁻−12, তারপরে আবার যদি কিউব করি 10⁻13, 12 এর পরে 18, 6 × 3 = 18, 18, তাহলে কি হবে পরপর পরপর ছোট হতে থাকবে, ঠিক আছে। তাহলে এটা হলো কি ঘনত্বের সহিত উষ্ণতার সহিত ঘনত্বের পরিবর্তন। সেটা পাওয়ারে যখন মাইনাস করেছি তখন এটা হবে। হ্যাঁ, পাওয়ারে যখন মাইনাস নয়, এটা হয় কখন, এটা হয় ধরো আছে 1 + x, 1 + x, পাওয়ারে ধরো আছে n, x যদি খুব ক্ষুদ্র হয় তখনই আমরা এটাকে লিখে দেব 1 + nx। এটা অ্যাপ্রক্সিমেশন, বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন, যেটা দ্বিপদ উপপাদ্য যেটা ছিল তাদের, হয়ে গেল। বেশ, এবার হেডিং দিবি কি আয়তন পীড়ন, এই আয়তন পীড়ন বলছি তাপীয় পীড়ন, হেডিং দিবি কি তাপীয় পীড়ন, তাপীয় পীড়ন, ঠিক না? বেশ, এক মিনিট, না, তাপীয় পীড়ন, তাপীয় পীড়ন মানে কি, আমি উষ্ণতা যদি বাড়াই দৈর্ঘ্য বাড়বে, দৈর্ঘ্য বাড়লে কি হবে একটা প্রসারণ হলো, দৈর্ঘ্যের প্রসারণ মানে কি বিকৃতি, বিকৃতি হলে কি হবে পীড়ন আসবে, এই হলো ব্যাপার, বিকৃতি হলে কি হবে পীড়ন আসবে। এবার আমাকে বল y কি ছিল, y ছিল f/a, ডেল্টা L/L, ঠিক না, এটা ডেল্টা এল, আমি বলতে পারি ধরো ডেল্টা L/L, এটা হলো কি পীড়ন বাই বিকৃতি, ইয়ং গুণাঙ্ক আছে তো। এবারে দেখ, আমি যদি বলি এই যে আলফা, আলফাকে আমরা কি লিখছি, যদি এরকম ভাবে লিখি ডেল্টা এল মানে দৈর্ঘ্যের প্রসারণ, প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতার পরিবর্তন টি, উষ্ণতার পরিবর্তন ধরে আমি ডেল্টা টি নিতে পারি, হ্যাঁ ডেল্টা টি নিচ্ছি, উষ্ণতার পরিবর্তন ডেল্টা টি বলা যেতে পারে, অবশ্যই বলা যেতে পারে, হয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা ডেল্টা এল কে লিখতে পারি ডেল্টা এল সমান আলফা ক্যাপিটাল এল ইন্টু ডেল্টা টি, এটা হলো কি দৈর্ঘ্যের বৃদ্ধি, এটা হলো দৈর্ঘ্যের বৃদ্ধি। বেশ, এখান থেকে আমরা পীড়নকে লিখছি, তাপীয় পীড়ন বার করছি না, পীড়ন মানে কি f/a, এটা হচ্ছে কি পীড়ন, পীড়ন চাই, তার মানে পীড়ন মানে কি হচ্ছে y ইন্টু বিকৃতি ডেল্টা L/L। আচ্ছা, এখান থেকে এটা করে দিলে একসঙ্গে হয়ে যেত রে, ডেল্টা L/L, বিকৃতি চাই এখান থেকে ডেল্টা L/L সমান আলফা ইন্টু ডেল্টা টি, হ্যাঁ বিকৃতি হয়ে গেছে, তাহলে আলফা ইন্টু ডেল্টা টি, তাহলে তাপীয় পীড়নের মান কি হচ্ছে ইয়ং গুণাঙ্ক ইন্টু আলফা ইন্টু ডেল্টা টি। তাপীয় পীড়ন সমান কি হচ্ছে, তাপীয় পীড়ন এটা হচ্ছে কি তাপীয় পীড়ন, তাপীয় পীড়ন সমান কি হচ্ছে ইয়ং গুণাঙ্ক ইন্টু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইন্টু উষ্ণতার পরিবর্তন, মনে থাকবে ইয়ং গুণাঙ্ক
ওয়াই হচ্ছে কি, আলফা হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আর ডেল্টা টি হচ্ছে কি উষ্ণতার পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন। একদম। উদাহরণ একের কোশ্চেন করবে এটা হয়ে যাওয়ার পরে। যদি এখানে শক্তি ঘনত্ব বার করতে বলতো, শক্তি ঘনত্ব আমাদের কি হতো, হাফ পীড়ন গুণিতক বিকৃতি ছিল না? শক্তি ঘনত্ব হচ্ছে কি হাফ পীড়ন গুণিতক বিকৃতি। তাপীয় পীড়ন কত এসছে, হাফ পীড়ন, তাপীয় পীড়নের মান ইয়ং গুণাঙ্ক আলফা ইন্টু ডেল্টা টি, আর বিকৃতির ভ্যালুটা কত এসছে, ডেল্টা এল বাই এল এর ভ্যালুটা এখানে ছিল ডেল্টা এল বাই এল সমান আলফা ডেল্টা টি, এখানে বসিয়ে দেবো আলফা ডেল টি। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখ, এটা হয়ে যাবে আলফা হাফ ওয়াই আলফা স্কোয়ার ডেল্টা টি এর স্কোয়ার, মানে শক্তি ঘনত্ব কত হয়ে যাবে, হাফ ইয়ং গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের স্কোয়ার ডেল্টা টি এর স্কোয়ার। এটা হলো কি শক্তি ঘনত্ব, ঠিক আছে। শুধু বলে দেবে যে ওয়াই ইয়ং গুণাঙ্ক বিশিষ্ট একটি তার যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, যদি তাকে টি উষ্ণতার পরিবর্তন ঘটানো হয় তাহলে তার একক আয়তনে শক্তি কত সঞ্চিত হবে বা শক্তি ঘনত্ব কত হবে, এটা 3 মার্কস হোক কি 2 মার্কস হোক এটা হবে, হয়েছে। এরপরে তোরা করবি কি উদাহরণ একের কোশ্চেন, ওখানে যেটা যেটা আছে। আমি বলে দিচ্ছি কি কি পড়তে হবে এখন। উদাহরণ এক, তারপরে তোরা চলে আসবি কি থার্মোস্ট্যাট, থার্মোস্ট্যাট পড়তে হবে, অগ্নি সংকেত যন্ত্র, তারপরে হচ্ছে ট্রেনের পাতের মাঝে ফাঁকা রাখা হয় কেন, ট্রেনের পাতের মাঝে ফাঁকা রাখা হয় কেন, আর লোহার বা ইস্পাতের তৈরি সেতুর উভয় প্রান্তে কংক্রিট এবং গেঁথে দেওয়া হয় না, সেখানে রোলারের উপরে রাখা হয় কেন, মানে চাকা রাখা হয় নিচে, ঠিক আছে। কেন রাখা হয়, কেন কি ওগুলো সব তাপীয় প্রসারণের উপর ভিত্তি করে আছে, হয়েছে। এইটা করার পরে তোরা করবি এখানে 143 পেজে উদাহরণ 7, 143 পেজে উদাহরণ 7, পেনটা কোথায় গেল, 143 পেজ উদাহরণ 7, অঙ্কটা আছে একটি নিরেট ঘনকের প্রত্যেকটি তলের উপর একটি সুষম চাপ পি প্রয়োগ করা হলো, এটা এই কোশ্চেন হয়েছে। আরেকটা কোশ্চেন উদাহরণ 3, উদাহরণ 3 কোশ্চেন আছে, একটি ব্যারোমিটারের পিতলের স্কেল 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ত্রুটিবিহীন, পেয়েছিস আলফা, হয়ে গেছে। দাগ নম্বর ওটা ছিল 3 কোশ্চেন, দাগ নম্বর ছিল 3, হয়েছে। এই বইটা যার আছে তার তো দাগ দিতে হবে, একটা পেন দিত। নেক্সট চলে আসবে এখানে উদাহরণ 15, একটি পাতলা বর্গাকার ধাতব প্লেটের দৈর্ঘ্য L0, প্লেটটিকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, হয়েছে।
আর এখানে হচ্ছে কি উদাহরণ 7 বললাম, উদাহরণ 3 বললাম। থার্মোস্ট্যাট উদাহরণ 1, ব্যাস এইগুলো আমি সময় দিলাম। উদাহরণ 1 হচ্ছে একটি ইস্পাতের দণ্ড দুই প্রান্তে দৃঢ়ভাবে আবদ্ধ আছে, থার্মোস্ট্যাটের আগে ওই যেটা ওইটা, ঠিক আছে। এইগুলো আমি সময় দিচ্ছি 5-7 মিনিট, একটু দেখে নে, ঠিক আছে। 5-7 মিনিট সময় দিচ্ছি, একটু দেখে নে তাড়াতাড়ি ফার্স্ট। আচ্ছা, কোন কোন তরল পদার্থের যে প্রসারণ, কোন তরল পদার্থের যে প্রসারণ, সেই প্রসারণটা হচ্ছে কি সব উষ্ণতায় যে সমানভাবে হচ্ছে এমন নয়, ঠিক আছে। কোন তরল পদার্থের প্রসারণ সব উষ্ণতায় যে সমানভাবে হচ্ছে তা নয়। দেখা যাবে হয়তো 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় থেকে 10 থেকে 11তে যত হচ্ছে, দেখা যাবে হয়তো 50 থেকে 51তে আলাদা প্রসারণ হবে। মানে দেখা গেল আমি 10 ডিগ্রি থেকে 11 ডিগ্রি করলে যত হচ্ছে, তারপরে হচ্ছে ধরো যে প্রসারণটা হচ্ছে, যদি আমি 50 ডিগ্রি থেকে 51 ডিগ্রি করি, সেই প্রসারণ হচ্ছে না, হয়েছে। নেক্সট, এবার আমি বললাম কি তরলের যে প্রসারণ হচ্ছে, তরলের দুই প্রকার প্রসারণ হতে পারে, ঠিক আছে। তরলের আপাত প্রসারণ, আপাত প্রসারণ, আর একটা হচ্ছে কি তরলের প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ, ঠিক আছে। তরলের প্রকৃত প্রসারণ, এটা হওয়ার কারণ হচ্ছে কি, এটা হওয়ার কারণ হচ্ছে আমরা যে পাত্রে তরলকে রেখেছি, ধরো যে পাত্রে তরলকে রেখেছি, আমরা সাধারণত কি দেখি, আমরা সাধারণত দেখি যে ধরো এইখানে তরল আছে, এইখানে আমি একটা মার্ক করে দিলাম, ঠিক আছে। এতটা পর্যন্ত তরল আছে, এতটাতে আমি মার্ক করে দিলাম। এবার আমি ধরো উত্তপ্ত করছি, উত্তপ্ত করলে কি হচ্ছে, তরলের ধরো তরলের আয়তন বাড়ছে। দেখা গেল তরলের এখন আয়তন বেড়ে হয়ে গেল এতটা, হয়েছে। তরলের আয়তন বেড়ে হয়ে গেছে এতটা, হয়েছে। এবারে কথা হলো যে চোখ কি দেখবে, যে মার্ক এখানে ছিল এতটা এসছে, দেখা গেল 5 সেন্টিমিটার, বোঝা গেল তো। ধরো চোখ কি দেখবে, এখানে মার্ক ছিল 5 সেন্টিমিটার উঠে এসছে, তাহলে তরলের ও প্রসারণ কি দেখবে 5 সেন্টিমিটার। কিন্তু প্রবলেম হলো যে এর সঙ্গে যদি আমি দেখি পাত্রটাও প্রসারণ হয়েছে, পাত্রটা এরকম ছিল, পাত্রটা দেখ একটু বড় হয়ে গেছে, হয়ে গেছে তো, পাত্রটা একটু বড় হয়েছে, মানে পাত্রটার এতটা যেটা ছিল সেটা কিন্তু এখন এত বড় হয়ে গেছে। কিন্তু চোখ কি দেখছে, এখান থেকে এতটা তরল উঠেছে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা উপরে উঠেছে, হলো তো। তাহলে এই যে যে যেটা দেখছে তরলের এই দাগ থেকে এই দাগ, এটা হচ্ছে কি তরলের আপাত প্রসারণ, কেন কি ওখানে আমি পাত্রের প্রসারণটাকে গণনা করিনি। যদি আমি ঠিক করে দেখি ছবিটাকে, যদি ভালো করে দেখিস তোরা, ছবিটা যদি তোরা ভালো করে দেখিস, যে এটা হচ্ছে কি পাত্রের এই লাইন ছিল, ঠিক না, পাত্রটার এই লাইনে ছিল। আমি যদি দেখি তরলের আপাত প্রসারণ কতটা, এতটা, হ্যাঁ, কিন্তু প্রকৃতপক্ষে তরল কিন্তু এই লেভেলে ছিল আগে, এই লেভেলে ছিল, তাই না। তাহলে এতটুকু ছোটটা হচ্ছে কি, এটা পাত্রের প্রসারণ, পাত্রের প্রসারণ। তাহলে এই প্রসারণটাকে যদি নিই, এটা এটা ধরো 2 সেন্টিমিটার, তাহলে পাত্রের প্রসারণ আর তরলের আপাত প্রসারণকে যোগ করলে প্রকৃত তরলের প্রকৃত প্রসারণ সমান, প্রসারণ সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, ঠিক না, হয়েছে। তরলের
তরলের প্রকৃত প্রসারণ সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। আপাত প্রসারণের সঙ্গে পাত্রের প্রসারণটাকে যোগ করতে হবে, করলে আসবে। ঠিক আছে, এবার এগুলোকে আমরা কি করব, যে যেমন আমি যদি বলি তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক যদি বলি, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোন তরলের একক আয়তনে যে আপাত প্রসারণ হয়, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোন তরলের প্রতি একক আয়তনের যে আপাত প্রসারণ হয়, তাহলে গামা আমি কি লিখলাম, অ্যাপারেন্ট নিয়ে নিচ্ছি, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কি হবে না ভি অ্যাপারেন্ট, বা আমি লিখলাম কত V2 মাইনাস V1, এটাকে ড্যাশ করে দিলাম, মানে আপাত আয়তনটা ড্যাশ করে দিলাম, V1 ইন্টু উষ্ণতার পরিবর্তন কত T2 মাইনাস T1। প্রকৃতর বেলা যদি বলি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, সেটাকে আমরা কি লিখবো, গামা রিয়াল। সেটা হবে কত না প্রকৃত আয়তন, তরলের যে প্রকৃত যে আয়তন হয়েছে, প্রাথমিক আয়তন, উষ্ণতার পরিবর্তন, ঠিক না? বেশ, সংজ্ঞাটা কি হবে, কোন তরলের প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য ওই তরলের একক আয়তনে যে তরলের যে প্রকৃত আয়তন প্রসারণ হয় তাকে বলে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? বেশ, এবার এই দুটোর মধ্যে সম্পর্ক আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, ম্যাথমেটিক্যালি তো আমি কথার কথা লিখে দিয়েছি, তাহলে প্রকৃত প্রসারণ এখানে ছবি দেখে বুঝিয়েছি, এটাকে আমাদেরকে ভ্যালুগুলো ধরে ধরে লিখতে হবে। ঠিক আছে, এতটা হয়ে গেলে বলবি। আচ্ছা, আর একটা হচ্ছে কি, পাত্রের প্রসারণ গুণাঙ্ক একটা হতে পারে, ওটাকে আমরা গামা জি নিয়ে নিলাম। গামা জি হচ্ছে কি, ধরো কাঁচের এরকম লিখছি, পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক, ক্লিয়ার হয়েছে? তাহলে একটা হলো কি আপাত প্রসারণ গুণাঙ্ক, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, একটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, একটা হচ্ছে পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। কি আসবে অ্যান্সার বুঝে গেছিস, যে গামা রিয়াল ইজিকালস টু কি হবে, গামা অ্যাপারেন্ট প্লাস গামা জি, এটা আসবে। এটাকে আমাদেরকে প্রমাণ করতে হবে ম্যাথমেটিক্যালি, এইরকম ভাবে লিখে দিলে তো আর হবে না, ম্যাথমেটিক্যালি প্রমাণটা করতে হবে। এরকম লেখা ছিল, এটা প্রমাণ হয়ে গেলেই চ্যাপ্টার শেষ, এটা প্রমাণ হয়ে গেলেই চ্যাপ্টার শেষ। হ্যাঁ, গামা রিয়েল মানে হচ্ছে কি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তোদের বইতে গামাকে গামাই লিখে, মানে প্রকৃতটাকে শুধু গামা লিখেছে, গামা রিয়েল হয়েছে। তোদের বইতে প্রকৃতটাকে গামা লিখেছে, আপাতটাকে গামা ড্যাশ লিখেছে, কোনো অসুবিধা নেই, রিয়েল অ্যাপারেন্ট থাকলেই আরো ক্লিয়ার বোঝা যাবে। হ্যাঁ, এটা প্রুফ করতে হবে। ঠিক আছে, প্রুফটা দেখ আমি করছি কিভাবে, একদম ইজিলি। বইতে যদি তোরা দেখিস তাহলে কিন্তু তোরা ঘাবড়ে যাবি। ঠিক আছে, কি রকম আছে দেখ, এই দেখ, এদিকে দেখাবি, পাত্রটা এরকম আছে। ঠিক আছে, পাত্রটা আর একটু বড় করে নেওয়াই ভালো, ছবিটা একটু ক্লিয়ার করতে হবে, তাহলে বোঝা যাবে ভালো। দেখ, এটা হলো কি পাত্র আমি এঁকেছি, হ্যাঁ, দেখ কি হয়েছে, প্রথমে এই পাত্রে, কথা বলবি না, প্রথমে
পাত্রটা মানে এই পাত্রে এতটা মানে তরল ছিল, জল ছিল, হ্যাঁ এতটা কি ছিল, জল ছিল। হয়েছে, বেশ ক্লিয়ার হয়েছে। আমি ধরে নিলাম এইখানে এই পাত্রটার আয়তন মানে জলের যে আয়তন সেটা হচ্ছে কত, ভি। ঠিক আছে, মানে এইখানে যে আয়তন আছে না, এখন যে আয়তন আছে এটাকে আয়তন আমি নিচ্ছি, এটা যেহেতু পাত্রকে আমি এরকম যদি করি তাহলে আয়তনটা হচ্ছে কত, ভি, ভি আয়তন। হয়েছে, এবং জলের যে আয়তন মানে তরলের যে আয়তন ওই আয়তনের আমি পাত্র নিলাম এতটা। এবার কি হচ্ছে, উষ্ণতা আমি বাড়িয়েছি, দেখ জলের আয়তনও ভি, পাত্রের আয়তন আমি ভি ধরে নিচ্ছি, মানে আমি পাত্রের এই আয়তনটাকে কনসিডার করছি, পাত্রের এই আয়তনটাকে কনসিডার করছি। তাহলে কি লিখবো, যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পাত্রের আয়তন সমান ভি, আর জলের আয়তনও কত হচ্ছে, ভি। দুজনকেই আমি ভি নিচ্ছি যাতে করে সুবিধা হয়। পাত্রের পুরো আয়তন আমি নিচ্ছি না, পাত্রের আয়তন ভি, জলের আয়তনও ভি। বেশ হলো। এবার আমি কি করলাম, এটাকে আমি উত্তপ্ত করছি, করলে কি কি হচ্ছে দেখ। আচ্ছা এটা লেখা হয়ে গেছে তো, লেখা হয়েছে। হয়েছে, এইখানে কি হলো, জল দেখ এটা ছিল লেভেল, হয়েছে, এটা লেভেল ছিল। এখন কিন্তু পাত্রের পাত্রের এই লেভেলটা না, ধরো দেখা গেল এই লেভেলে চলে গেছে, পাত্রের এই লেভেলটা কোথায় চলে গেছে, এই লেভেলে চলে গেছে। তার মানে এখন পাত্রের আয়তন কত আমি ধরে নিলাম, ভি2, পাত্রের আয়তন ভি2। আর জল হয়েছে এতটা, জল হয়েছে এতটা, হয়েছে। বলছি ঠিক আছে, আমি ওপরে কি লিখেছিলাম, যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পাত্রের আয়তন আয়তন সমান ভি, এবং জলের আয়তনও হচ্ছে কত, ভি, বা তরলের আয়তন ভি। হয়েছে, আচ্ছা এবার আমি লিখছি T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পাত্রের আয়তন এখন হয়ে গেছে কত, বেড়ে, এক মিনিট, পাত্রের আয়তন হয়ে গেছে কত না, এখান থেকে আমি ধরবো পাত্রের আয়তন আমি ভি2 নিচ্ছি না, ভিজি নিলাম, ভিজি নিলাম। পাত্রের আয়তন কত নিলাম, পাত্রের আয়তন কত নিলাম, ভিজি। হয়েছে, আচ্ছা হলো। এবারে নেক্সট হচ্ছে কি, এই যে যে এতটা আয়তন দেখছি এটা কি বলতো, আপাত আয়তন। এইটা হচ্ছে কত, ভি2 ড্যাশ আপাত, প্রকৃতটা তাহলে কত, এতটা, ভি2। হয়েছে, তাহলে আমি এখানে লিখবো T2 উষ্ণতায় তরলের আপাত আয়তন, আপাত আয়তন, আপাত আয়তন কত হচ্ছে না, ভি2 ড্যাশ। আচ্ছা এতটা ভি2 ড্যাশ নয়, পুরোটা নিচ থেকে, নিচ থেকে কি হচ্ছে, ভি2 ড্যাশ, ভি2 ড্যাশ। হয়েছে, ভি2 ড্যাশ। আর তাহলে হচ্ছে কি, প্রকৃত প্রসারণ কত হবে, তাহলে এটা দেখ, আপাত প্রসারণ এত রয়েছে। আচ্ছা এক মিনিট, আপাত প্রসারণ এখান থেকে এতটা, আপাত প্রসারণ, হ্যাঁ আপাত প্রসারণ হচ্ছে কি দাগ থেকে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে তো, হয়েছে, বেশ। ছবিটা আঁকতে পারছিস না, আচ্ছা এক মিনিট, আমি পাত্রের প্রসারণকে কোথায় দিয়েছি, এতটা তো পাত্রের প্রসারণ নয়, পাত্রের প্রসারণ তো এই লাইন থেকে এই লাইন। ঠিক আছে হয়ে গেছে,
এবার ঠিক আছে, পাত্রের এই লাইন ছিল, পাত্রের প্রসারণ হয়েছে এতটা, হয়েছে। এই পাত্রের এই লাইন থেকে যেটা তরলের প্রসারণ দেখাচ্ছে সেটা হচ্ছে আপাত প্রসারণ, আর এটা হচ্ছে কি তরলের প্রকৃত প্রসারণ। প্রথম দেশে কমিছিল আর কি। এবারে কি হচ্ছে দেখ, আমি লিখবো কি তরলের আপাত প্রসারণ এটা হলো, আর তরলের প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ সমান কি হচ্ছে V2। না 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 মুছছি না, মুছছি না। এইখান থেকে লক্ষ্য করে দেখ, এইখান থেকে আমি লক্ষ্য করে দেখতে পারি, ছবি থেকে দেখছি, হ্যাঁ, ভিজি ভিজি প্লাস V2 ড্যাশ সমান V2। এগুলো হচ্ছে কি তরলের এত উষ্ণতায় পাত্রের যে আয়তন বেড়েছে, ঠিক আছে, এটা হচ্ছে কি আয়তন সব বৃদ্ধি হয়েছে, এগুলো এগুলো আয়তন বৃদ্ধি হয়েছে, ঠিক আছে। তাহলে পাত্রের এগুলো না আয়তন বৃদ্ধি লিখে দিই, আয়তন বৃদ্ধি, তরলের আপাত আয়তন বৃদ্ধি, এটা হচ্ছে কি তরলের প্রকৃত, হ্যাঁ প্রকৃত আয়তন বৃদ্ধি, ব্যাস হয়ে গেছে, এত হয়ে গেল। এবার আমি কি করব, সবাইকে প্রাথমিক আয়তন আর টি দিয়ে ভাগ করে দেবো, বুঝছেন। তাহলে কি হচ্ছে প্রকৃত আয়তন বৃদ্ধি সমান আপাত আয়তন বৃদ্ধি প্লাস পাত্রের আয়তন বৃদ্ধি। এখানে এইগুলোকে সব আমি কি করে দেবো, তাহলে একটু উল্টো করে লিখছি, V2 সমান মানে প্রকৃত আয়তন বৃদ্ধি সমান আপাত আয়তন বৃদ্ধি প্লাস পাত্রের আয়তন বৃদ্ধি। এবার আমি প্রাথমিক আয়তন আর উষ্ণতা দিয়ে ভাগ করে দেব, V2 বাই প্রাথমিক আয়তন কত V ইন্টু উষ্ণতা কত, উষ্ণতা হচ্ছে T2 মাইনাস T1, T2 মাইনাস T1 প্লাস সমান V2 ড্যাশ T2 মাইনাস T1 প্লাস VG বাই V T2 মাইনাস T1। এটা হচ্ছে কি তরলের প্রকৃত আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি, মানে কি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা রিয়াল। তাহলে কি হচ্ছে এটা গামা রিয়াল, দেখা যাচ্ছে নিচে, হ্যাঁ গামা রিয়াল সমান, এটা হচ্ছে কি গামা রিয়াল সমান, এটা হচ্ছে কি আপাত আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি, মানে গামা অ্যাপারেন্ট প্লাস পাত্রের আয়তন বৃদ্ধি বাই পাত্রের প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি, মানে কি হবে গামা জি। ব্যাস হয়ে গেছে, চ্যাপ্টার কমপ্লিট। কোনটা VG প্লাস V2 ডট সমান V2 এইখান থেকে দেখ ভালো করে, ভিজি পাত্রের প্রসারণ, V2 ড্যাশ আপাত প্রসারণ, পাত্রের প্রসারণ আর আপাত প্রসারণ যোগ করলে প্রকৃত প্রসারণ, তাহলে প্রকৃত প্রসারণ, ঠিক আছে। বেশ। তারপরে এটা কি হচ্ছে VG প্লাস V2 ডট সমান আচ্ছা ভি হচ্ছে কি, ভি হচ্ছে তরলেরও প্রাথমিক আয়তন পাত্রেরও প্রাথমিক আয়তন, একটু আগে আনো না, কোন কাণ্ড, VG প্লাস V2 ডট সমান এটা তো বলে দিলাম। লিখে তারপরে যে স্টেপটা আচ্ছা এটাকে এই সাইডে করেছে, এগুলোকে এই সাইডে করেছে, তারপরে সবাই সবাইকে সবাইকে ভি T2 মাইনাস T1 দিয়ে ভাগ করছে, হয়েছে, ভাগ করছে, ভাগ করলে এগুলো করছে কি প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি, তার মানে এগুলো সব কি হবে গুণাঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। দেখি এটা কে দেখি, বুঝাই যায় হয়েছে। নেক্সট পেন একটা দে তো, টোকা হয়ে গেছে, এখানে চলে আসবি, উদাহরণ 6, উদাহরণ 6, উদাহরণ 6, 10, 7, উদাহরণ 6, 7, 10। ও জলের ব্যতিক্রান্ত প্রসারণ আছে না, এই জলের ব্যতিক্রান্ত প্রসারণ আমি হচ্ছে উদস্থিতিবিদ্যার প্রথমেই বলে দিয়েছি, উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে ঘনত্ব কমে, জলের ক্ষেত্রে হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আয়তন কমবে,
4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, আয়তন সর্বনিম্ন, ঘনত্ব সর্বোচ্চ। দুটো গ্রাফ বলে দিয়েছি, হয়ে গেছে, এটা কমপ্লিট। ঠিক আছে, দুটো গ্রাফ বলা হয়ে গেছে। জলের ব্যতিক্রান্ত প্রসারণ, এই জলচর প্রাণী তাহলে কি হচ্ছে, জলের নিচে কিভাবে থাকছে, ওপরে বরফ জমা হয়ে যাবে, নিচে হচ্ছে কি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল থেকে যাবে। হ্যাঁ, হয়েছে। হর্সের হর্সের এক হর্সের এক 1 3 পরে পরে মিলিয়ে নেবে, 1 3 5 6 7 11 11 11, তারপরে হচ্ছে কি 13 14 15 20 20, তারপরে হচ্ছে 23 26 26 27, ব্যাস হয়ে গেছে। হ্যাঁ, 23-এর পরে 26 27। আচ্ছা আচ্ছা, আরেকটা 25 25, এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আমি